বিশাল বড় জাহাজের মধ্যে এক তরুণ যুবক খুব চিন্তা ভাবনা করতেছে। তার চিন্তা হচ্ছে যে পড়াশোনা তো শেষ, সামনে চাকরি বাকরি হবে কিনা, কি করব, কেরিয়ারের অবস্থাটা কোন দিকে যাবে। তার এই চিন্তা দেখে ওই বিশাল বড় জাহাজের যে ক্যাপ্টেন, উনি মানুষের মন রিড করতে পারতো, মানে সে কি চিন্তা করছে এটার উপর ভিত্তি করে বুঝতে পারতো যে মনের মধ্যে কীরকম কাজ, তার কীরকম ঘটনা মানে চলছে। তখন সেই যুবককে ডাকছে, ডেকে বলছে যে তুমি ইঞ্জিন রুমের মধ্যে আসো, যে রুম থেকে বিশাল বড় জাহাজটা আগায় যাচ্ছিল। ওই রুমে যাওয়ার পরে উনি বললো যে ওইখানে একটা সুইচ আছে, সেই সুইচটা প্রেস করো। সুইচ যখন প্রেস করছে একটা দরজা বন্ধ হয়ে গেছে। 25-30 সেকেন্ড বলছে আর একটা সুইচ, এটা হচ্ছে চাপ দাও, ওইখানে চাপ দিয়েছে। আরেকটা সুইচ চাপার পরে আরেকটা দরজা বন্ধ হয়ে গেছে। তখন উনি চিন্তা করলো যে কি ব্যাপার, দুইটা সুইচ টিপলাম, দুই দিকে দরজা বন্ধ হয়ে গেল। বলতেছে যে তুমি যদি জীবনে সফল হইতে চাও তাহলে এরকম দুইটা সুইচ তোমাকে টিপা শিখতে হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তো এই যে দুইটা সুইচ, এই দুইটা সুইচ যদি কেউ ঠিকভাবে প্রেস করতে পারে তাহলে সাফল্যটা কেমন হয় সেটার নমুনা হচ্ছে ওই লোক, ওই যে একজন স্টুডেন্ট ছিল, শুধু চিন্তার মধ্যে আছে যে কি হবে, ভবিষ্যৎ কতটা সুন্দর হবে নাকি কীরকম টেনশনের মধ্যে জীবন যাবে। সেই ছেলে পরবর্তীতে এমন কিছু করছে, তার মৃত্যুর পরে ১৫০০ পৃষ্ঠা লাগছে শুধু তার জীবদ্দশায় কি অসাধারণ কাজ তিনি করছেন সেটা প্রকাশ করার জন্য। ওই যে দুইটা সুইচ, যে দুইটা সুইচ টিপ দিতে পারলে জীবনে সফল হইতে পারবো, এই সাফল্যের জায়গায় আসার আগে একটা প্রশ্ন করতে চাই। বিসিএস ক্যাডার কারা কারা হইতেছে একটু হাত উঁচু করি তো। সো নাইস, হাত নামাই। আজকে ফজরের নামাজের সময় হিন্দু হোক মুসলমান হোক ভোর 5টার দিকে ঘুম থেকে উঠছি কারা কারা সত্যিকার অর্থে হাত উঁচু করি তো। ও সো ফাইন। আচ্ছা, গতকাল রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়েছি কারা কারা একটু হাত উঁচু করি তো। আপনারা লিখে ফেলেন, যদি এইটাই সত্যি চিত্র হয় তাহলে যারা যারা হাত তুলেছেন প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকের মনের যে চাওয়া অফিসার হওয়া বা যেটাই হইতে চায় সে অবশ্যই হয়ে গেছে ইনশাল্লাহ। এটা খুব বিস্ময়কর ব্যাপার যে বিসিএস অফিসার হইতে চায় এবং সেই জন্য ভোরে ওঠার যে প্রক্রিয়া সেইটা রংপুর ইউনিভার্সিটির এখানে যারা আছে বেশিরভাগজন মানতেছে, এটা আনবিলিভেবল, মানে খুব অসাধারণ। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন ব্যাচ স্টুডেন্টদেরকে পড়াই যে তুমি কি হইতে চাও, কয় যে আমি মেডিকেলে চান্স পাইতে চাই, বিসিএস হইতে চাই। ভোরে উঠছো কয়জন? দেখা যায় যে 20% উঠছে, 80% উঠে নাই। কিন্তু এখানে যেটা দেখলাম যারা হইতে চায় তারাই আলহামদুলিল্লাহ উঠিয়েছে। আচ্ছা, আমরা এই যে বিসিএস অফিসার হইতে চাই, যারা যারা এতক্ষণ হাত তুলেছি, এই জিনিসটা খাতা কলমে লিখেছি কারা কারা, তারা হাত উঠান তো। লিখছি কারা কারা? লিখছে অনেক কম না পার্সেন্টেজ, ভেরি নাইস। আচ্ছা, এই বিসিএস অফিসার হওয়ার জন্য কি কি করব সেইটার প্ল্যানটা লিখছে একদম ডিটেলস, এটা কারা কারা হাত উঁচু করেন তো। ভেরি নাইস। আপনারা কি মিশরের পিরামিডের নাম শুনছেন তো? আসবো এই জায়গায়। এটা আরেকটু উঠাই দিলেও কি ভালো হবে না? একটু মিশরের যে পিরামিড, এটা একটু জাস্ট বাইকে যে আছে, এটা আছে না? আচ্ছা, না থাকলে আমি একটু হেলে বলবো, সমস্যা নেই। ও আচ্ছা, এরকম না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মিশরের যে পিরামিড, আমি যে জায়গায় ছিলাম এখানে আসতেছি এখনই। মিশরের পিরামিডের ওইখানে লেখা আছে যে পরের যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম আমাদের চেয়ে খুব দুর্বল হবে। মিশরের পিরামিডের ভিতরে একটা বক্সের মধ্যে একজন একটা ডায়েরি পেয়েছে, সেই ডায়েরির মধ্যে লেখা যে পরের প্রজন্ম যারা আসবে খুব দুর্বল হবে। তা পরের প্রজন্ম যারা আছে তারা কিন্তু দুর্বল হয় ব্যাপারটা মোটে এরকম নয়, বরং যেটা হয়
16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে 2 দিয়ে ভাগ করলে 8। তাই একজন বলছে যে ভাই আমাকে তো যে হিসাবটা দিয়েছে সেইখানে হচ্ছে যে 8 টাকা, আরেকজন বলছে আমাকে 16কে 2 দিয়ে ভাগ করে ওই টাকা নিতে বলছে। 8 টাকা নেওয়া, 16কে 2 দিয়ে ভাগ করে 8 টাকা নেওয়া, সরাসরি 16 থেকে ভাগ দিয়ে 8, এমনিতে 8, একই কথা। ঠিক তেমনি করে পরের যে প্রজন্ম আসে তারা যে দুর্বল হয়, এইটা আসলে প্রত্যেক প্রজন্ম আজ থেকে 5000 বছর আগের থেকে মনে করতেছে তার পরের প্রজন্ম দুর্বল, তার পরের প্রজন্ম দুর্বল, তার পরের প্রজন্ম দুর্বল। এইটা মানুষের একটা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে আমার সন্তান দুর্বল হবে। এই ধারণাটা বংশ পরম্পরায় হচ্ছে আস্তে 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 আগে আসছে। কিন্তু আমরা যেটা গবেষণা করে দেখি সেটা হচ্ছে পরের প্রজন্ম দুর্বল হয় না, পরের প্রজন্ম আগের প্রজন্মের মতোই হয়। এবং সেইটা যে ঠিক, এইখানে যখন আমি হাত তুলতে বলেছি, আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা, হার্ভার্ড ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রামের মধ্যে হাত তুলতে বলছিল। তা হার্ভার্ড বিজনেস স্কুল তো অসাধারণ, সেইখানে হাত উঠাইতে বলছে যে তোমরা কারা কারা জীবনে সফল হইতে চাও? সবাই হাত তুলছে যে আমরা হইতে চাই। তারপরে বলছে যে ঠিক আছে তোমরা কারা কারা জীবনের লক্ষ্য নির্ধারণ করছো? মোটামুটি সবাই বলছে লক্ষ্য আছে। কারা কারা লিখছো? লিখছে দেখা গেছে 8 থেকে 10%, ডিটেলস লিখেছো 3 থেকে 4%। তো এখানেও আমরা যে পার্সেন্টেজটা দেখছি, ডিটেলস লিখছে 3 থেকে 4%। এবং যখন কেউ একটা জিনিস হতে চায় সেটা যখন লিখে ফেলে, লিখলে লাভটাকে এটা অনেকে বুঝতে পারে না। আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হয়, এই জন্য বোধহয় লেখার লাভ আছে। এই 5-7 দিন আগে একটা আর্টিকেল পড়লাম, অবাক হয়ে গেছে। কি সেটা? একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে, কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস, তখন তার ব্রেইনে 7টা রাস্তা তৈরি হয়, 7টা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয়। আর ওই জিনিসটাই কেউ যখন কলম আর খাতা নিয়ে হাত দিয়ে লিখতে থাকে, তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। বুঝে নাই? তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি তখন 7টা, অনলি 7টা রাস্তা, 7টা কানেকশন ব্রেনের একটা নিউরনের সাথে অন্যদের হয়। আর ওইটা যখন আমি লিখে ফেললাম তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। যে কোনো শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায়, তার 1 নাম্বার কাজ যেটা, সেটা কি 7টা কানেকশন হইলে ভালো হবে না 100টা কানেকশন? আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার 7 জন বন্ধু, আরেকজন স্টুডেন্ট আছে তার 100 জন, কে বেশি পাওয়ারফুল? কে? ফেসবুকের বন্ধু না, সত্যিকারে আছে। কে বেশি পাওয়ারফুল? হ্যাঁ, 100। আমার বন্ধু এই যে প্রক্টর যে রয়েছে ফেরদৌস, সে বলতেছিল যে ডিপার্টমেন্ট 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে। আমি যখন পুরস্কার নিচ্ছিল আমি মনে করলাম যে এটা বোধহয় ফিমেল ইউনিভার্সিটি নাকি, মানে সব মেয়েরা নিচ্ছে। তা বললো যে না, ডিপার্টমেন্টের মধ্যে 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে ওদের বুদ্ধি কি খুব বেশি এরকম? এই কারণে ছেলেরা এখন বেশিরভাগ জনে, আজ থেকে 15-20 বছর আগে বইয়ের মধ্যে লেখা ছিল যে মেয়েদেরকে কোঠা দিতে হবে। বিশ্বাস করো, যেইভাবে দিন আগাচ্ছে ছেলেদেরকে কিছুদিন পর লিখতে হবে আমাদের কোঠা চাই। ভয়ঙ্কর। এবং আমি তো দেখছি মেয়েরা যতটা উৎসুক শ্রোতা হয়, যতটা অ্যাটেনশন দিয়ে শুনতে থাকে, ছেলেদের অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি বেশিরভাগ জনেরই ধ্বংস, শেষ। আচ্ছা, অ্যাটেনশন বানানটা ইংরেজি প্রথম কি বর্ণ দিয়া? তারপরের বর্ণটা কি? ডাবল টি এর মধ্যে প্রথমটা টি না? ওকে, এই 2টা বর্ণ খেয়াল রাখতে হবে, অ্যাট, এ এবং টি। মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আলফা মানেটা কি? মেয়েরা শান্ত শিষ্ট ধৈর্যশীল, ছেলেরা হচ্ছে হ্যাঁ দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাইদের মতো অসাধারণত্ব দরকার আছে, ওইটা ঠিক আছে। এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে, ওকে ফাইন। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না। পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেইন লাগবে, মানে ব্রেইনটাকে ঠান্ডা রাখতে হবে। ব্রেইনটাকে ঠান্ডা রাখার জন্য 1 নাম্বার জিনিস যেটা দরকার আছে, নাম্বার 1, সেটা হচ্ছে ব্রেইনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে। যে ভাই ব্রেন কি ঘুমায়? না, ব্রেন আসলে ঘুমায় না। যখন আমরা ঘুমাই তখনও ব্রেন জেগে থাকে। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয়। যে ভাই এটা কি বলেন? হ্যাঁ, সারাদিন ব্রেন প্রচুর কাজ করে। সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি, তখন প্রচুর কাজ করতে হয়। যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয় এবং ব্রেন তখন প্রচুর পরিশ্রম করে। যখন চোখ বন্ধ করলাম 80% ব্রেন রিল্যাক্স। যখন আস্তে আস্তে ঘুমাই গেলাম
তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা 24 ঘন্টায় কাজ করে, কিন্তু কি কাজ করবে তখন? তখন তো কোনো কাজ নাই। তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে বলল যে আমরা এখন সারাদিন যে কাজগুলো হয়েছে, এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে, এগুলো আস্তে 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 পরিষ্কার করব। এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে, এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে। ওরা ওই ঘড়িতে টিক 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 করে চলতেছে, ঠিক মাগরিব যখন হইল তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে। এশা হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। এরপরে ব্রেন কি করে? ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো। ঘুমাবো মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে। চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না। সে অপেক্ষা করতেছে 9টা, 9:30, 10টা, ঘুমায় গেল, লাইট অফ হয়ে গেল, বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল। ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টিটিং করলো, কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো। গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল, সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো, তখন পরিষ্কার ব্রেন, পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না? ঈদের দিন, শুক্রবারের নামাজের দিন, পরীক্ষার দিন, পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই মনটা চাঙ্গা হয়ে যায় না? রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায়, সকালে যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার, ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা, তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। এইরকম কারা কারা বলে বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, কি কারণে জানেন? ভেরি নাইস। কি কারণে? একটা কারণ, রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন? করতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি নিজে বুঝতে পারতেছি। ছোট ভাই, আমার ওই যে পানির পটটা আনো তো। ব্রেইনের দ্বিতীয় যে খাবারটা, যে জিনিসটাই বলছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা খায়? কয়েকজন হাত তুলেছে। ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে, তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই, কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে, তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে। সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইল, ব্রেনটা চার্জ হইল। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম। পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে, তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, ওইটা তো হইতে চাচ্ছে, কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না, যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে না এরকম, যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস,
আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন না আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা? এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেইখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। আদান দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে? গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে। ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলায় আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এইরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সার্কাসের যে হাতি আছে না, সার্কাসের হাতি যদি কেউ আজানটা আচ্ছা ঠিক আছে নামান, কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট আছে। যে এরকম খেয়াল থাকে না না? আচ্ছা শোনেন, আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে? পানি, মাথা যে আছে না, মাথার মধ্যে এক রকমের পানি আছে। এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি। 1.5 কেজি। কিন্তু 1.5 কেজি ওজনের মাথা মনে হয় কি? মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না? আর্কিমিডিসের সূত্র। তখন মাত্র ব্রেনটা 50 গ্রাম হয়। কত গ্রাম? 50 গ্রাম। ব্রেনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নম্বর পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নাম্বার খাবার কোনটা? মধু। আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শোনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কিভাবে করব? বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে। বেশি পরিমাণ ঘুম। আচ্ছা, পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? আপনারা জানেন এটা? কোথায় শুনলেন? ও, পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে, শুনেন। এই শোনেন, আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না, এক সময় হঠাৎ করে বিসিএস এর রেজাল্ট দিল, মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল, একসাথে সবাই যখন ঢুকে দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে, কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে? এরকম হয়তো আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়তে যাবেন তখন ব্রেন এরকম জ্যাম হয়ে যাবে। যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কিভাবে ছুটাবো? বুদ্ধি আছে। শোনেন, নর্মালি আপনি যা ঘুমান, নর্মালি আপনার 7 ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক।
পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আরো বাড়াবেন, যে ভাই এটা আবার কেমন কথা। হ্যাঁ, কারণটা কি? আপনি যেই পড়াটা পড়বেন, পড়াটা নর্মালি আপনার এই পড়লাম, আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আছে না একটা বৈঠকখানা থাকে না বাইরে, ওই যে কয় না আঙিনা, যখন আমরা একটা পড়া পড়ি ব্রেইনেরও একটা হচ্ছে আঙিনা আছে, ওইখানে যে পড়াটা আগে থাকলো, ওইখানে থাকলে কাম হবে না, ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে। ওইটার একটা স্পেশাল নাম আছে, হিপ্পোক্যাম্পাস। কি নাম? খুব কঠিন নাম, যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার, যেই একদম লং টার্ম সফটওয়্যার, সেইখানে ঢুকাইতে হবে। তা ওই সময় ওই যেই পড়াটা আপনি এখন পড়লেন, এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো, ওইখানে থেকে কাজ হবে না, ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে। তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম, যেই টাইমে সে ড্রয়িং রুমে যায়, সেটা হচ্ছে ঘুমানোর টাইম। আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না? তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না? বেশি পড়া যদি আপনি পাস করতে চান, ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান, তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই? বেশি পরিমাণ ঘুমাইতে হবে। বেশি পরিমাণ ঘুমাবেন, ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে। আচ্ছা, পড়ার সময় লেখেন কারা কারা? হাত উঁচু করেন তো। আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে, যাই করছি সব খালি পজিটিভ। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা। আচ্ছা আমি বলি, আপনি যখন লিখেন, আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে 7টা কানেকশন, হাতে লিখলে 100টার বেশি, 100টার। আপনারা 1 নম্বর স্টুডেন্ট হবেন। যখনই পড়েন কিছু বুঝাবুঝির দরকার নাই, বুঝা পড়ে। সবাই ভুলটা কি করে জানেন? কয় আগে একটু পড়ি বুঝি তারপরে লিখবো। না, বুঝাবুঝি বাদ, প্রথম কথা লেখা শুরু করেন, যে ভাই এটা কেমন কথা, লেখেন। আপনি যখন লিখবেন না, আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে, আর ব্রেইনের 100টা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল। পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন, লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে, লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আমরা আগেকার দিনে শুনতাম না লেখাপড়া, এখন তো কয় পড়া লেখা, এটা ঠিক না, লেখাপড়াটাই ঠিক। তার মানে লেখাটা আগে, তারপরে পড়েন। আগে লিখবেন তারপরে পড়েন, খুব খুব দামি। এইটা তো নিশ্চয়ই শিখে ফেলছেন। লেখার ক্ষেত্রে কোন কালি ব্যবহার করবেন? ও বাবা, সব মুখস্থ, নতুন জিনিস দিতে হবে। লেখার সময় হচ্ছে নীল কালি, এটাও মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই যে যখন আপনি পড়া শুরু করেন, এটা কি জানেন কঠিন পড়া? আমি বলি আপনাদের কোন পড়াগুলো কঠিন লাগে আমি জানি, আমি বলি, দেখেন মিলান তো। ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, এটার মধ্যে বুঝছেন তো? আচ্ছা, গ্রুপ ভার্ব, হ্যাঁ কঠিন লাগে না? আচ্ছা, এটা কেন কঠিন লাগে সেটা বলি। এই গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম আছে না, এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করে, এটা আগে মাথায় রাখতে হবে। ব্রেন একটা না, একই রকম সর্বোচ্চ 7টা তথ্য রাখতে পারে। কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? কয়টা? আল্লাহ জানে যে এরা ব্রেন কিভাবে কাজ করে জানে। প্রথম 7টা আয়াত না, একটা না সেম জাতীয় 7টা তথ্য মনে রাখতে পারবে। কয়টা? 7টা। শুনেন আগে, আপনি কি করেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব বের করছেন, একেবারে মুখস্থ শুরু করে দিলেন যে আজকে 50টা পড়ি ফেলাবো, এবং পড়ার পরে যে হ্যাঁ আর 2 দিন পড়লে হয়ে যাবে, ঘন্টু হবে, জীবনে পাবেন না। কেন? কারণ ব্রেন যখন রাখছে না একই রকম জিনিস সর্বোচ্চ 7টার বেশি সে রাখতে পারে না। তাইলে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এগুলো কীভাবে মনে রাখবো? খুব সহজ বুদ্ধি আছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এগুলো প্রত্যেক দিন সর্বোচ্চ 7টার বেশি পড়া যাবে না। তার মানে আপনি গ্রুপ ভার্ব পড়তেছেন, সর্বোচ্চ 7টা তথ্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 7টা, ভোকাবুলারি 7টা। এইরকম করে যদি 1 সপ্তাহ পড়েন 50টা, 1 মাস পড়লেন 200টা, 2 মাস পড়লেন 400টা। এই রকম করে যদি পড়েন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব ভোকাবুলারি এগুলোতে 1 নাম্বার হইতে পারবেন। তাহলে বলেন তো আমাকে, ভোকাবুলারি আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছে, ওকে যা কবেন যে কি সমস্যা, কয়ে ভোকাবুলারিটা ডিস্টার্ব ছিল। তারপরে আর কোনটা? যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেন ডিস্টার্বটা কেন, এটা সে গবেষণা করে নাই। এইটার মূল কারণ হচ্ছে কি জানেন? মূল কারণ হচ্ছে একবারে সে পড়তে গেছে, অথচ ব্রেন বলেই দিয়েছে ওই তথ্যগুলো একবারে 7টার বেশি সে রাখতে পারবে না। তাহলে আমাকে বলেন তো, এখন থেকে যারা বিসিএসে অসাধারণ রেজাল্ট করতে চান, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদিনে সর্বোচ্চ কয়টা? 7টা। ভোকাবুলারি গ্রুপ ভার্ব 7টা, সব সর্বোচ্চ 7টা। অনেকে কয় ভাই 7টা করে বললে হবে। শুনেন, আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব মিলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি 800 থেকে 850 পড়েন, মোটামুটি সব কমন। ভোকাবুলারি যদি
হাজার খানেক থেকে 1200 পড়েন কমন, তাহলে 7 দিয়ে 1000কে ভাগ করেন, দেখেন যে 3-4 মাস যদি আপনি একটু 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 করে পড়েন, গোটাল পড়াটা আপনার আয়ত্তে আসবে। আচ্ছা, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ কার কার কঠিন লাগে? সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে, মুখস্থ করতে ডিস্টার্ব হয় না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাদের আমি একটা জিনিস বলি। আচ্ছা, আমাদের প্রত্যেকের একটা চাওয়া আছে না, গণতন্ত্র, এক কথা কন না কেন, মানবাধিকার। আচ্ছা, দুইটা এক পাশাপাশি লিখলে কত হয়? দুইটা এক পাশাপাশি 11 না? তাইলে গণতন্ত্র আর মানবাধিকার এটা 11 নম্বর অনুচ্ছেদ। কত? 11, সব মুখস্থ করাই দিচ্ছি, দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো এবার, মেয়েদের যে বিয়ের বয়স সর্বনিম্ন সরকারি হিসাবে কত? আচ্ছা, আমরা যদি মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি 17 বছর বয়স পর্যন্ত, তারপরের বছর বিয়ে দিলাম, সরকারি হিসাবে ঠিক আছে, তাহলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এটা 17 নম্বর অনুচ্ছেদ। বুঝেন নাই? কত? 17। 18 তো বিয়ে, 17 পর্যন্ত পড়াশোনা, তারপরের বছর বিয়ে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, ইসলামের খুব সেরা একটা রোজা আছে, কত নাম্বার রোজা? 27 না? আচ্ছা, ওই রোজাটাতে অনেকে কয় না যে লাইলাতুল কদর, যে একদিনে 1000 চাইতে বেশি হচ্ছে সওয়াব কামাই করে ফেলবো, এরকম করে আগেকার দিনে যারা 500-1000 বছর বাঁচে তাদের সমান সমান আমরা হচ্ছে সওয়াব করে ফেলবো। ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই যে 27 রোজা আসছে, এটা সবাইকে সমান করার জন্য না, আগে যারা 1000 বছর বাঁচছে, এখন যারা 50 বছর বাঁচবে তাদের আমল যাতে সেম হয়, তাহলে সবাইকে সমান করার একটা ব্যাপার আছে না 27-এর। তাহলে বলেন তো, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর অনুচ্ছেদ। কত? 27। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে ক্রিকেটের সবচেয়ে বেশি এক বলে যদি কেউ মাঠ পার করে দেয়, কত হবে? 6। এক ওভারে কয়টা বল? 6টায় যদি 6 মারে কত হবে? আচ্ছা, এই যে এদিক ওদিক যাতায়াত করলে জ্যামে পড়তে হয় না? কেউ যে আকাশ দিয়ে যাতায়াত করে, তাহলে কোনো জ্যাম আছে? প্লেন কি জ্যামের মধ্যে আটকে? তাহলে আপনি কন্ত যে এই যে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, এটা আকাশে সম্ভব না, এই মাটিতে? তাহলে আকাশে, তাহলে আকাশ দিয়ে সব পার করে দিচ্ছে 36। তাহলে বলেন তো, স্বাধীনভাবে চলাফেরা কত নম্বর অনুচ্ছেদ? কত? 36। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত? আচ্ছা, নবুয়ত এটা কি কাউকে কোনো দেওয়া যাবে যে ভাই তোমাকে কালকে থেকে চাকরি দিলাম, তুমি আজকে নবী হয়ে গেলা? এটা হবে? আচ্ছা, এটা কোথার থেকে রিক্রুটমেন্টটা হয়েছে? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, এইটা দুনিয়া যত প্রফেশন আছে তার মধ্যে নাম্বার 1, এটাকে তো কোনো পেশার সাথে বলা যাবে না, কিন্তু যদি থাকতো তাহলে এইটা হইতো না 40 নম্বরে? তাহলে বলেন তো, এই যে সবচেয়ে সেরা পেশা হচ্ছে নবুয়ত, কোনো পেশা না, বুঝার জন্য বলতেছি। তাইলে এই যে পেশার স্বাধীনতা, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের সাথে মিলাইতে পারি না? কত নম্বর অনুচ্ছেদ? 40। কত? 40। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সবচেয়ে লাকি নাম্বার কত? 7। দুইটা 7 পাশাপাশি থাকলে কি হবে? 77। আচ্ছা, যেই লোকটা খুব লাকি হবে, মানে ভাগ্যবান, সে কি ন্যায়বান হবে না অন্যায়বান? তাহলে ন্যায়পাল নিয়োগ কত নাম্বার অনুচ্ছেদ? 77। ন্যায়পাল নিয়োগ কত? 77 নাম্বার অনুচ্ছেদ। ন্যায়পাল কত? আচ্ছা, বলেন তো, নির্বাচন কমিশন আছে না, এদের কাছে কি ভোট দেওয়া না? আচ্ছা, একজনে কয়টা ভোট দিতে পারে? আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে 1 আর 18, 118, এটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন। 118 কি? মাথায় যে জায়গায় আমি ছিলাম ওইখানে ফিরে আসবো ইনশাল্লাহ। 1991 সালে ইউএস যে সেক্রেটারি আছে না, আমেরিকার যে হচ্ছে যে সচিবালয়, সেখানে একটা মিটিং হচ্ছে। মিটিংটা অনেকটা এরকম, যে এখনকার দিনে যেরকম উদ্ভাবন, ওই 1991 সালে, তার মানে আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। সেক্রেটারি অফ ইউএস, তার মানে আমেরিকার যে সচিবালয় আছে, সেখানে মিটিং করতেছে। মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে, মানুষজন আগামীতে কিভাবে কি করবে, তখন তারা 3টা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। নাম্বার 1 যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো, সে তত উন্নতির দিকে যাবে, নাম্বার 1। আচ্ছা, এখানে যারা যারা আছে, কেউ কি ফরমালিনের জুস খাবে? ফরমালিনের কেউ খাবে না। তা আজ থেকে প্রায় বলা যেতে পারে 32 না, 1997, তার মানে 1997 সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসাবে ছিল না। বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। 97 পরে FDA, আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা সিদ্ধান্ত নিল যে না, ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায়, তাহলে কিডনি, লিভার, এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র 1997 সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ।
তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মনে করি যে না এটার খারাপ কি, কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে, এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে, কোনটা ভালো হবে। আজ থেকে 5, 7, 10 বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না। এখন আমরা জানি কি রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এই যে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওকে ফাইন, কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধিনিষেধ দিয়েছে। কেন? কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই, এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই, কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছে ঠিক, সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো। কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেইটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না। ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ, কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি, অন্যের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত, যে কাউকে হারাই দিতে পারত। তা প্রত্যেক শিক্ষার্থীকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যেই ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি, তাহলে এখনও যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেইটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো। যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইতো বেশিরভাগজন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু এখন আমরা কি জানি, সারা রাত জেগে পড়তে হয় না। একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে, যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায়, বিসিএসের জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য গড়পড়তা 30,000-এর মতো এমসিকিউ পড়তে হয়। 30,000 গড়পড়তা, 30,000 এমসিকিউ যদি কারো মাথায় থাকে ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে। অনেকে বলতে পারে 30,000 এমসিকিউ পড়া বোধহয় খুব কঠিন, মোটেই না। আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন, প্রত্যেক দিন 3 বেলা খান গড়পড়তা, খাওয়ার আগে জাস্ট 5টা এমসিকিউ যদি পড়েন, 3 × 5 = 15টা এমসিকিউ, এক মাসে 450 এমসিকিউ, এক বছরে 12 দিয়ে যদি আপনি গুণ করেন প্রায় 5 থেকে 6,000 এমসিকিউ। আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে 4 বছরের মতো টাইম দেয়, তাহলে আপনার প্রায় 24 থেকে 25,000 এমসিকিউ পড়া হবে। জাস্ট 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ পড়তে কিন্তু 2 মিনিট টাইম লাগে। কিন্তু স্টুডেন্টরা পড়ে না কেন? কয় যায় হ্যাঁ 5টা এমসিকিউ পরে কী হবে, হ্যাঁ 5টা এমসিকিউ পরে কিছু হবে না। কিন্তু আপনি যে 5টা এমসিকিউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন, দুপুরে 5টা পড়ছেন, রাতে 5টা পড়ছেন, এইরকম করে 1 সপ্তাহ পড়লেন 105টা হয়ে গেল, 15 দিন পড়লেন 210টা হইল, এরকম করে 1 মাস পড়লেন 450 হইল, এরকম করে 1 বছর পড়লেন 5 থেকে 6,000 হইল, এরকম করে 4 বছর পড়লেন 22 থেকে 25,000 হয়ে গেল। অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সে জানে সে পরীক্ষা দিবে বিসিএসের জন্য, বলতেছে আমার কোনো প্রিপারেশন নাই। এই যে বিসিএস আমি দিব, তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেক দিন সকালে 2 থেকে 5 মিনিট, দুপুরে 2 থেকে 5 মিনিট, রাতে 2 থেকে 5 মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ? বুঝি নাই, আমার কথা বুঝতে পারিনি। যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় 2 থেকে 5 মিনিট দেয়, 5টা করে এমসিকিউ তার আয়ত্তে চলে আসবে। এবং এইরকম করে একদিনে সে 15টা জাস্ট এমসিকিউ, 1 মাসে 450। এইরকম করে যদি সে 1 বছর পরে প্রায় 5 থেকে 6,000, 4 বছরে প্রায় 22 থেকে 25,000 এমসিকিউ পড়ে ফেলতে পারে। তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেক দিন একটু একটু করে কাজে লাগায়, দেখা যাবে গোটাল প্রিলিমিনারির যে তার সিলেবাস 80 থেকে 85% তার আয়ত্তে চলে আসছে।